বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হলো নভেম্বর মাসে জবা গাছের পরিচর্যা। জবা গাছ একটা গ্রীষ্মকালীন গাছ, কিন্তু কিছু কিছু জবা গাছ আছে যে জবা গাছগুলো শীতকালেও প্রচুর পরিমাণে ফুল দেয়। যেমন ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা অথবা অস্ট্রেলিয়ান ভ্যারাইটির জবা কিংবা পুনের ভ্যারাইটির জবা গাছগুলোতে শীতকালেতে আমরা প্রচুর পরিমাণে গাছগুলো থেকে ফুল পেয়ে থাকি। কিন্তু কুড়ি আসার সাথে সাথে আমাদের এই জবা গাছগুলোতে কিছু প্রবলেম লক্ষ্য করা যায়। যেমন জবা গাছগুলোর কুড়িতে পোকামাকড়ের আক্রমণ হয়, কিংবা জবা গাছগুলোতে ফুল তো ফোটে কিন্তু ফুলের সাইজটা অনেক ছোট হয়, অথবা গাছের পাতা এইভাবে হলুদ হয়ে ঝরে পড়ে, কিংবা কুড়িগুলো এইভাবে হলুদ হয়ে ঝরে পড়ে। তোমাদেরও যদি বাগানে এইরকম সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। এই সময় কি পরিচর্যা আমাদের জবা গাছগুলোতে করলে এই সব প্রবলেমগুলো আর আমাদের গাছেতে দেখা যাবে না, এবং নভেম্বর মাসের শুরুতে আমি জবা গাছেতে কি খাবার দেব এবং গাছের পাতাতে কি স্প্রে করব তা সমস্তটাই আমি এই ভিডিওটার মধ্যে বলবো। আমি তোমাদের অনুরোধ করব এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা জবা গাছ সংক্রান্ত অনেক কিছু তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে তোমাদের সাথে আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই সময় কোনো রকম কুড়ি বা ফুলের দেখা পাওয়া যায় না, অথবা গাছের গ্রোথ একদমই থমকে যায়। তার প্রধান অন্যতম কারণ হচ্ছে সূর্যের আলো। দেখো, আমার ছাদ বাগানের গাছগুলো প্রত্যেকটা জবা গাছ সূর্যের আলোতে রয়েছে। যেখানে দিনে 7 থেকে 8 ঘন্টা রোদ্দুর আসবে এরকম জায়গাতে জবা গাছগুলোকে রাখতে হবে। তাহলে কিন্তু আমাদের এই জবা গাছগুলো থেকে অসংখ্য পরিমাণে আমরা কুড়ি পাবো, এবং কুড়ি পাওয়ার ফলে সেই কুড়িগুলো থেকে অসংখ্য পরিমাণে আমরা ফুল পাবো। প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এই জবা গাছগুলোকে যেখানে ডাইরেক্ট রোদ্দুর আসে সেরকম জায়গাতে ছাদ বাগানের যত জবা গাছ আছে জবা গাছগুলোকে আমাদের সূর্যের আলোর মধ্যে রাখতে হবে। দ্বিতীয় হলো, জবা গাছে বৃদ্ধি কেন হয় না, জবা গাছে কুড়িগুলো এইভাবে হলুদ কেন হয়ে ঝরে পড়ে, অথবা জবা গাছে পাতা এইভাবে হলুদ কেন হয়ে যায়। প্রধান কারণ হচ্ছে সূর্যের আলো। সূর্যের আলোতে আমরা যদি গাছগুলোকে না রাখি তাহলে কিন্তু এই সব প্রবলেমগুলো আমাদের জবা গাছগুলোতে লক্ষ্য করা যাবে। এবং জবা গাছের অন্যতম শত্রু হলো সাদামাছি কিংবা মিলিবাগ। জবা গাছগুলোকে ছায়াযুক্ত জায়গাতে রেখে দিই তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ অনেকটাই বেড়ে যাবে। তাই প্রথমে যেটা করতে হবে সেটা হলো সূর্যের আলোতে আমাদের এই জবা গাছগুলোকে রাখলে জবা গাছগুলোর যেরকম বৃদ্ধি হবে সেরকম জবা গাছগুলোতে আমাদের অসংখ্য পরিমাণে কুড়ি আসবে। শীতকালেতে এই সময় জবা গাছেতে মিলিবাগের আক্রমণ হয়, তাই আমরা যদি এই জবা গাছগুলোকে ডাইরেক্ট সানলাইটের মধ্যে রাখি তাহলে কিন্তু পোকামাকড় অথবা মিলিবাগের আক্রমণ হবে না। মিলিবাগের আক্রমণ দেখার সাথে সাথে আমাদের তার জন্য ট্রিটমেন্ট করতে হবে। ছাদ বাগানে দুটো কীটনাশক ব্যবহার করি, একটা হলো কাকা আর একটা হচ্ছে কনফিডার। এই দুটো কীটনাশকের মধ্যে যে কোনো একটা যদি জবা গাছেতে স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু মিলিবাগের আক্রমণ হবে না। জবা গাছেতে এই সময় গ্রোথ কেন হয় না? জবা গাছ হচ্ছে দু রকম প্রজাতি, একটা হচ্ছে শীতকালীন জবা গাছ আর একটা হচ্ছে গ্রীষ্মকালীন জবা গাছ। গ্রীষ্মকালীন যে জবা গাছগুলো আছে সেই জবা গাছগুলো এই সময় ডরমেন্সি পিরিয়ড অথবা শীত ঘুমে চলে যায়। তাই গ্রীষ্মকালীন যত জবা গাছ আছে এই সময় এইসব গাছগুলোতে গ্রোথ দেখা যাবে না। কিন্তু বিদেশি জবা গাছ যেগুলো হাইব্রিড জবা গাছ, যেমন অস্ট্রেলিয়ান ভ্যারাইটি বা পুনে ভ্যারাইটি কিংবা ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছের এই সময় গ্রোথ দেখা যায়। আমরা নার্সারিতে গিয়ে বুঝবো কী করে কোনটা দেশি জবা কোনটা বিদেশি জবা বা হাইব্রিড জবা? হাইব্রিড জবা বা বিদেশি জবার কুড়িগুলো ওপরের দিকে মুখ করে থাকে, আর দেশি জবার যে কুড়িগুলো সেইগুলো নিচের দিকে মুখ করে থাকে। তাই প্রথমে জানতে হবে কোনটা দেশি প্রজাতির জবা গাছ এবং কোনটা হাইব্রিড প্রজাতি জবা গাছ। হাইব্রিড প্রজাতির যে জবা গাছ সেই জবা গাছগুলোতে এই সময় নতুন করে গ্রোথ আসতে আরম্ভ করে। তাই আমরা যদি এই সময় থেকে সঠিক পরিচর্যা এই বিদেশি জবা গাছগুলোতে করতে পারি তাহলে 3-4 মাস আমাদের এই বিদেশি জবা গাছগুলো থেকে অসংখ্য পরিমাণে কুড়ি পাবো, এবং কুড়ি থেকে সেই কুড়িগুলো থেকে অসংখ্য পরিমাণে আমরা ফুলও পাবো। এবারে আসা যাক এই হাইব্রিড প্রজাতির জবা গাছগুলোতে আমি নভেম্বর মাসের শুরুতে কি জৈব খাবার প্রয়োগ করব। তার আগে দেখিয়ে দিই, এইখানে আমার একটা হাইব্রিড প্রজাতির শীতকালীন জবা গাছ আছে।
দেখো এই জবা গাছটার সঠিক পরিচর্যা করার ফলে আমার জবা গাছটা কতটা ঝাঁকড়া এবং কতটা বুশি হয়েছে, এবং পাতাগুলো দেখো কতটা সবুজ চকচকে আছে। তোমরাও যদি সঠিক পরিচর্যা করতে পারো তাহলে শীতকালে তোমাদের শীতকালীন যে জবা গাছগুলো আছে সেই জবা গাছগুলো থেকে তোমরা অসংখ্য পরিমাণে ফুল পাবে। এই শীতকালীন জবা গাছটা একটা 10 ইঞ্চি টবের মধ্যে রাখা আছে। তা 10 ইঞ্চি টবের জন্য আমি যে খাবারটা নিয়েছি এরকম একটা চামচে 1 চামচ হাড় গুঁড়ো, আর তার পাশে যেটা রাখা আছে এই জিনিসটা দেখছো এটা হচ্ছে চা পাতা, 1 চামচ চা পাতা। চা পাতার মধ্যে কী থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, আর হাড়ি গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। আর এই সময় শীতকালে আমাদের শীতকালীন জবা গাছগুলো থেকে প্রচুর ফুল পাওয়ার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজের খোসার গুঁড়ো। এই পেঁয়াজের খোসার গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে যেরকম পটাশ সেরকম ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক ইত্যাদি খনিজ উপাদান। এই পেঁয়াজের খোসার গুঁড়ো নিয়েছি এই চামচের আমি 3 চামচ। আর এখানে দেখছো যে এই জিনিসটা সাদা মতন, এই জিনিসটা হচ্ছে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট। এর মধ্যে নানা রকম খনিজ উপাদান থাকে। এই মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়েছি এই চামচের 1/2 চামচ। আর এখানে যে চিনির দানার মতো যে জিনিসটা দেখছো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট গাছের পাতাকে এই সময় হলুদ যে হয়ে যাচ্ছে সেই হলুদ যাতে না হয় ওই জন্য এখানে 1/2 চামচ মতন ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি। এই ম্যাগনেসিয়াম সালফেট গাছের পাতাকে সবুজ করে এবং গাছের পাতার মধ্যে ক্লোরোফিলের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। আর এখানে নিয়েছি আমি 1 চামচ, এরকম চামচে 1 চামচ নিম খোল। আর এই যে জিনিসটা দেখছো ব্রাউন কালারের এটা হচ্ছে কফি পাউডার, একটা 2 টাকা দামের একটা কফির পাতা এখানে নিয়েছি একটা। এই কফির পাউডার গাছের মাটিকে অ্যাসিডিক করতে ভীষণভাবে সাহায্য করে এবং মাটির পিএইচ ব্যালেন্সে ভারসাম্যতা বজায় রাখতে সাহায্য করে। আর এখানে যে সাদা মতো জিনিসটা দেখছো এটা হচ্ছে জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিরিডি। এই ট্রাইকোডার্মা ভিরিডি নিয়েছি এই চামচের 1 চামচ। তোমরা জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিরিডি না থাকলে তোমরা হলুদের গুঁড়ো 1 চামচ নিয়ে নেবে। এই সমস্ত উপাদানগুলোকে আমি একত্রে পুরো ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব একে অপরের সাথে। খাবারটা গাছের টবেতে দেওয়ার আগে টবের মাটিটাকে ভালো করে এইভাবে খুঁড়ে নিতে হবে এবং জবা গাছের মাটিটাকে সবসময় ময়েস্ট রাখবে, মানে ভিজে ভিজে রাখবে। একদম শুকনো খটখটে রাখলে কী হবে, শুকনো খটখটে রাখলে গাছে যে কুঁড়িগুলো আসবে সেই কুঁড়িগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। আর জবা গাছ ময়েস্ট মাটি মানে ভিজে ভিজে মাটি পছন্দ করে, আবার একদম কাদা কাদা মাটিও পছন্দ করে না। এবার এই জৈব খাবারটা আমি টবের ধার বরাবর এইভাবে দিয়ে দেবো। তোমরা এই সময় নার্সারিতে শীতকালীন যে জবা গাছ সেই শীতকালীন জবা গাছের চারা পেয়ে যাবে। জবা গাছের চারাগুলো বসাবার জন্য যে মিডিয়াটা দরকার সেটা আমি ছোট করে তোমাদের বলে দিচ্ছি সংক্ষেপে। 1 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টের জায়গায় যদি তোমাদের 1 বছর পুরনো গোবর সার থাকবে কিংবা পাতা পচা সার থাকে সেটা দিতে পারো। আর তার সাথে দেবে বিল্ডিং তৈরি করে যে লাল বালি, সেই লাল বালি 1 ভাগ। আর 1 চামচ হচ্ছে নিমখোল আর 1/2 চামচ হচ্ছে ফাঙ্গিসাইড দিয়ে তোমরা যে ছোটো ছোটো চারা গাছ জবা গাছের চারা গাছ আনবে সেই মিডিয়াটার মধ্যে বসিয়ে দেবে। এখন যে পরিচর্যাটা দেখাচ্ছি সেই পরিচর্যাটা তোমরা গাছটা বসাবার ঠিক 20 থেকে 25 দিন পর যদি করতে পারো তাহলে তোমরা 3-4 মাস শীতকালীন যে জবা গাছগুলো আছে সেই জবা গাছগুলো থেকে অসংখ্য পরিমাণে তোমরা ফুল পাবে। খাবারটা দিয়ে দেওয়ার পরে 2 থেকে 3 মুঠো ভার্মি কম্পোস্ট টবের মাটির ওপরে এইভাবে ঢেকে দেবো। খাবারটা দেওয়ার 10 দিন পরে টবের মাটিতে একটা ফ্লাওয়ার বুস্টার লিকুইড সার প্রয়োগ করতে হবে এবং সেই ফ্লাওয়ার বুস্টার লিকুইড সারটা কি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। খাবারটা দেওয়ার পরে টবের মাটির ওপরে এইভাবে আমি ভর্তি করে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিলে কি হবে, যে খাবারটা এখন প্রয়োগ করলাম সেই খাবারটা মাটির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। জৈব খাবারটা দেওয়ার 1 সপ্তাহ পর থেকে একটা লিকুইড ফ্লাওয়ার বুস্টার তরল সার টবের মাটিতে প্রয়োগ করতে হবে। এখানে আমি 2 রকম লিকুইড সার তৈরি করেছি। প্রথম যে লিকুইড সারটা দেখছো এটা হলো পাকা কলার খোসা। এই পাকা কলার খোসা 2 থেকে 3টে 500 ml মতন জলেতে আমি ভিজিয়ে রেখেছিলাম। তার পাশে যে চায়ের লিকারের মতন যে জিনিসটা দেখছো এটা হলো ঘুঁটে। এই যে এখানে যে শুকনো যে ঘুঁটে দেখছো এই শুকনো ঘুঁটে 500 ml মতন জলেতে একটা শুকনো ঘুঁটেকে আমি ভিজিয়ে রেখেছিলাম।
3 থেকে 4 দিন। এবং দেখো জলের কালারটা পুরো একদম চায়ের লিকারের মতন হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে এই লিকুইড সারগুলো আমি দুটো একসাথে মিশিয়ে নেব। তো যে লিকুইড সার তৈরি করলাম ভালো করে মিশিয়ে নেব এভাবে। প্রত্যেকটা 10 ইঞ্চি টবেতে এরকম যে অনুষ্ঠান বাড়ি যে কাপ হয়, এরকম অনুষ্ঠান বাড়ির কাপের 2 কাপ, এইভাবে 2 কাপ 10 ইঞ্চি টবের মাটিতে যেগুলো শীতকালীন জবা গাছ আছে সেই জবা গাছের টবের চারপাশে এইভাবে 2 কাপ মতন দিয়ে দেবো। এবং এই লিকুইড সারটা দিতে হবে সপ্তাহে 1 বার করে। কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছেতে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে। ঘুঁটের জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, যা গাছের পাতাকে সবুজ রাখতে ভীষণভাবে সাহায্য করবে। 6 ইঞ্চি টবেতে যদি তোমাদের জবা গাছগুলো থাকে, যে অনুষ্ঠান বাড়ি যে কাপ আছে সেই কাপের 1 কাপ মতন জল দিয়ে দেবে টবের মাটিতে। এই লিকুইড ফার্টিলাইজারটা একটু বেশি হলেও কোনো ক্ষতি নেই, কারণ এটা জৈব। এছাড়া যদি তোমরা রাসায়নিকভাবে টবের মাটিতে খাবার প্রয়োগ করতে চাও বেশি ফুল আনার জন্য, তাহলে তোমরা NPK 0050 অথবা NPK 13-045 2 গ্রাম 1 লিটার জলে গুলে গাছের পাতাতে সকালের দিকে অথবা সন্ধ্যের দিকে স্প্রে করে দেবে এবং 200 থেকে 250 ml মতন জল টবের মাটিতে প্রয়োগ করে দেবে। এই রাসায়নিক খাবারটা তোমরা টবের মাটিতে প্রয়োগ করবে মাসে 2 বার, মানে 15 দিন অন্তর অন্তর। জবা গাছগুলোতে মাসে 1 বার করে কীটনাশক প্রয়োগ করাটা খুবই দরকার। তোমরা যদি কনফিডার দাও সেটা হলো 1 লিটার জলে 6 ফোঁটা, আর যদি কাকা দাও কিংবা সুপার সোনাটা দাও সেটা 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে গাছের পাতাতে ভালোভাবে স্প্রে করে দিলে কী হবে, গাছেতে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ হবে না। আর মাসে 1 বার করে ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড গাছের পাতাতে সকালের দিকে অথবা বিকেলের দিকে স্প্রে করে দিতে হবে। মাসে 1 বার করে যে কোনো বোরন সমৃদ্ধ অনুখাদ্য, যে অনুখাদ্যগুলোতে বা মাইক্রোনিউট্রিয়েন্টে বোরন থাকবে সেরকম বোরন সমৃদ্ধ অনুখাদ্য মাসে 1 বার করে গাছের পাতাতে স্প্রে করতে হবে। সেটা যদি ডাস্ট ফর্মে থাকে তাহলে 1 লিটার জলে 2 গ্রাম, যদি সেটা লিকুইড ফর্মে থাকে 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে সকালের দিকে অথবা বিকালের দিকে সূর্য চলে যাওয়ার পরে কিংবা সূর্য ওঠার আগে গাছের পাতাতে ভালোভাবে স্প্রে করে দিলে গাছেতে কোনো রকম অনুখাদ্যের অভাব জনিত লক্ষণ দেখা যাবে না। বন্ধুরা, এটাই ছিল নভেম্বর মাসে জবা গাছের পরিচর্যা বিষয় আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।